আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সায়েন্সের প্র্যাকটিস সেট নাম্বার 8। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে বিগত বছরে আসা প্রশ্নপত্রের সম্ভার। 8 নম্বর ক্লাস চলছে। 7টা পিওয়াইকিউ সিরিজ, প্র্যাকটিস সেটের পিওয়াইকিউ সিরিজ আমরা 7খানা কুড়িয়ে ফেলেছি। যারা এখনো 7টা ক্লাস দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবে, আগে স্ক্রল করতে করতে যাবে, 7টা ভিডিও কিন্তু পেয়ে যাবে। এগুলো যে কোনো চাকরির পরীক্ষায় তোমাকে গুরুত্বপূর্ণভাবে হেল্প করবে। এনটিপিসি থেকে শুরু করে গ্রুপ ডি, আরপিএফ, টেকনিশিয়ানের পরীক্ষা চলছে, এই সমস্ত পরীক্ষা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলো শুরু করি। আজকের প্রথম কোয়েশ্চেন কি রয়েছে দেখো স্ক্রিনে। প্রথম কোয়েশ্চেন রয়েছে, সাধারণ মানুষের রক্ত হলো। আরআরবি এনটিপিসি তে আসা প্রশ্ন কিন্তু এটা। সাধারণ মানুষের রক্ত কিরকম হয় সবাই তোমরা জানো যে মানুষের রক্ত একটু সামান্য ক্ষারীয় প্রকৃতির হয়। অপশন নাম্বার ডি কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে। এবং মানুষের রক্তের যদি পিএইচ এর মান জানতে চায় তাহলে মনে রাখবে পিএইচ হচ্ছে 7.4। মানুষের রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4। তোমরা জানো যে 7-এর বেশি যদি হয়ে যায় তাহলে রক্ত সামান্য ক্ষারীয় হয়ে যায়, 7-এর যদি কম হয়ে যায় তাহলে পরে অ্যাসিটিক নেচার চলে আসে, এবং 7 হলে সেটা প্রশম হয়ে যায়। চলে আসো পরের প্রশ্ন। দেওয়া আছে বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে। আমরা জানি যে তারের উপরে একটা অন্তরক পদার্থ রয়েছে যার জন্য আমাদের বৈদ্যুতিক শক লাগে না। সাধারণত সেটা কোন পদার্থ ব্যবহার করা হয় জানতে চেয়েছে এখানে। একদম সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে, পিভিসি। তাহলে পিভিসি পরীক্ষায় কিন্তু এর সম্পূর্ণ নাম বা সম্পূর্ণ রূপ জানতে চায়। পিভিসির পুরো নাম পরীক্ষায় মনে রাখবে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড এটা কিন্তু একটা পলিমার। এটা হচ্ছে একটা পলিমার। পলিভিনাইল ক্লোরাইড নামের মধ্যেই রয়েছে পলি, তাহলে এটা হচ্ছে একটা পলিমার। তাহলে এর মনোমারের নাম কি পরীক্ষায় দিয়ে দেবে যে পিভিসির মনোমারের নাম বলো। তাহলে মনে রাখবে পিভিসির মনোমারের নাম কি হবে না, এখানে পলিটা বাদ দিয়ে দেবে, শুধু হয়ে যাবে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড হয়ে যাচ্ছে এর মনোমারের নাম। তাহলে পলিভিনাইল ক্লোরাইডের মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। চলে আসো পরের প্রশ্ন। দেখো এটাও আরআরবি এনটিপিসি তে আসা প্রশ্ন। বলেছে যে বস্তুটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার গতি পরিবর্তন করে কিন্তু নিজে রাসায়নিকভাবে পরিমাণগতভাবে একই থাকে। তাহলে বিক্রিয়ায় গতিকে পরিবর্তন করে, না হলে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, কিন্তু নিজের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলি? একদম সঠিক উত্তর যারা ভাবছো অপশন নাম্বার বি হবে। সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে, অনুঘটক বলা হয়। অনুঘটক দু রকম হয়, একটা ধনাত্মক অনুঘটক, একটা হচ্ছে ঋণাত্মক অনুঘটক। অনুঘটক দু রকম, একটা ধনাত্মক একটা ঋণাত্মক অনুঘটক। ধনাত্মক অনুঘটক যে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেবে, নিজে অপরিবর্তিত থাকবে, সেটা হচ্ছে ধনাত্মক অনুঘটক। আর যে বিক্রিয়ার গতিকে কমিয়ে দেবে, নিজে অপরিবর্তিত থাকবে, সেটা হচ্ছে ঋণাত্মক অনুঘটক। ধনাত্মক অনুঘটকের নাম হচ্ছে মনে রাখবে MnO2। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটা ধনাত্মক অনুঘটক। অক্সিজেন প্রস্তুত করার সময় এটা হচ্ছে ধনাত্মক অনুঘটক হিসেবে কাজ করে। আর ঋণাত্মক অনুঘটক হচ্ছে মনে রাখবে সালফিউরিক অ্যাসিড। যখন হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে দেওয়া হয়, হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙনের সময় এই H2SO4 হচ্ছে ঋণাত্মক অনুঘটক হিসেবে কাজ করে। প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একই ধনাত্মক অনুঘটক বা একই ঋণাত্মক অনুঘটক হিসেবে কাজ করবে না। নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পদার্থগুলোই অনুঘটক হিসেবে কাজ করবে, না হলে ধনাত্মক না হলে ঋণাত্মক। পরিবর্তন হয়ে যাবে। MnO2টা সবসময় ধনাত্মক অনুঘটক হিসেবে কাজ করবে না, অক্সিজেন প্রস্তুত করার সময় এ বেটা ধনাত্মক অনুঘটক। হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙার সময় H2SO4 হচ্ছে তোমার ঋণাত্মক অনুঘটক হিসেবে কাজ করবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে মানব দেহে নিচের কোনটির আকার সবচেয়ে বড়? কোনটির আকার বড় এখানে অপশন অনুযায়ী বলো। সবাই জানে এখানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার যকৃৎ। যকৃৎ হচ্ছে তোমার মানব দেহের মধ্যে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থিও বলা হয়, বা অপশন যেগুলো দেওয়া আছে তার মধ্যে এটা আমার সঠিক উত্তর হয়ে গেল। সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি যদি বলে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে আমার যকৃৎ, বা সবচেয়ে বড় গ্রন্থির নাম জিজ্ঞেস করে তাহলেও কিন্তু আমার যকৃৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। মনে রাখবে থাইরয়েড কিন্তু অপশনের মধ্যে দিয়ে দিলে পারে। থাইরয়েড যদি সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি দিয়ে দেয় তাহলে মনে রাখবে তখন আমার থাইরয়েড গ্রন্থি হয়ে যাবে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম যদি পরীক্ষায় দিয়ে দেয় তখন তুমি কিন্তু থাইরয়েড বলবে। যদি বলে দেয় সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি, তখন তোমাকে বলতে হবে কি বাবা, সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম তখন কিন্তু প্লীহা হয়ে যাবে। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। সবচেয়ে বড় যদি গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি বলে তখন যকৃৎ হবে। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি বললে তখন থাইরয়েড গ্রন্থি হবে।
সবচেয়ে বড় যদি লসিকা গ্রন্থি বলে তখন কিন্তু প্লীহা হবে। আর অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, যেখান থেকে হরমোন নির্গত হচ্ছে, যেখান থেকে উৎসেচক নির্গত হচ্ছে। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। চলে আসো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাকে বলে দিই যে সায়েন্সের প্রত্যেকটা জিনিসকে কিন্তু তোমাকে বেসিক থেকে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, কনসেপচুয়াল ভাবে পড়তে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে আটকে পড়বে। কেননা এখনকার দিনে যে প্রশ্নপত্র দিচ্ছে সেই প্রশ্নপত্র কিন্তু কনসেপচুয়াল হচ্ছে। কনসেপচুয়াল প্রশ্ন হচ্ছে। রিসেন্টলি তুমি এএলপির পরীক্ষার কোশ্চেন দেখবে বা রেলের অন্যান্য পরীক্ষার কোশ্চেনগুলো দেখলে বা এসএসসি পরীক্ষার কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে এক্সামিনার আস্তে আস্তে আপডেট লেভেলের কোশ্চেন করছে, কনসেপচুয়ালের দিকে ঢুকে যাচ্ছে। এবং তার জন্য তোমাকে প্রতিটা সাবজেক্ট, সায়েন্স না যে কোনো সাবজেক্ট তোমাকে কনসেপচুয়াল ভাবে পড়তে হবে। আর যদি তুমি কনসেপচুয়াল ভাবে আমার কাছ থেকে পড়তে চাও তাহলে বলবো তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। ইওর স্টাডি অ্যাপ তুমি গুগল প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে বা কমেন্ট বক্সে আমাদের লিংক রয়েছে, সেখান থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করো। সায়েন্সটাকে ধরে ধরে একেবারে জিরো লেভেল থেকে একেবারে হাই লেভেল অবধি পড়াচ্ছি আমি ইওর স্টাডি অ্যাপের মধ্যে। আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলতে পারি, আমার বিভিন্ন চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলতে পারি যে সায়েন্সটা যদি তুমি একবার আমার কাছ থেকে কমপ্লিট করে নাও তাহলে অল ইন্ডিয়ায় যে কটা এমসিকিউ লেভেলে চাকরির পরীক্ষা আছে সেখানে তোমার সায়েন্সটা একেবারে জল ভাত হয়ে যাবে। তো অবশ্যই তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। বাদ বাকি সাবজেক্টগুলো বিভিন্ন স্যার ম্যাডামরা পড়াচ্ছেন ডেডিকেটেডলি। আমাদের বিভিন্ন ব্যাচ রয়েছে, আপকামিং বিভিন্ন রকম ব্যাচ আমাদের আসতে চলেছে। 0 to Pro তোমাদের রিকোয়েস্টে আবার আসবে জানুয়ারিতে, তো অবশ্যই জয়েন করো, আগে থেকে এনরোল করো। আর যদি তুমি রেলের পরীক্ষা দেবে ভাবো, রেলের জন্য রেলের কোর্স রয়েছে আমাদের, এসএসসির কোর্স রয়েছে আমাদের, সেগুলো তুমি দেখতে পারো। তো বাদ বাকিটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে কল করে নাও। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে মানব দেহের কোন অঙ্গ পিত্ত রস উৎপন্ন করে? পিত্ত রস উৎপন্ন করে কোন অঙ্গ? একদম জলের দরে ফলের রসের মতো প্রশ্ন দিয়েছে এটা। পিত্ত রস উৎপন্ন করবে কে? না যকৃৎ বা লিভার। লিভার হচ্ছে পিত্ত রসকে নিঃসরণ করতে সাহায্য করে, আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে, খাবারকে সরল অংশে রূপান্তর করতে সাহায্য করছে পিত্ত রস। চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে কি দেখো, কোন কক্ষে সর্বাধিক কত পরিমাণ ইলেকট্রন থাকতে পারে? পরমাণু থেকে প্রশ্ন দেওয়া আছে এটা। তাহলে কোন কক্ষে সর্বাধিক কত পরিমাণ ইলেকট্রন থাকতে পারে? আমরা জানি যে পরমাণু ভেতরে প্রোটন থাকে এবং নিউট্রন গুলো থাকে। প্রোটন প্লাস নিউট্রন মিলে পরমাণু নিউক্লিয়াস তৈরি হয়। তার বিভিন্ন বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন গুলো ঘোরাঘুরি করে। কে কক্ষপথ থেকে শুরু হয়? প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন রয়েছে, তারপরের কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে। তাহলে এরকম ভাবে 8টা 18টা এরকম ইলেকট্রন রয়েছে। তাহলে এই ইলেকট্রন গুলো বার করার জন্য একটা নিয়ম রয়েছে বা একটা সূত্র রয়েছে, তাকে বলা হয় 2n স্কোয়ার। কি বলা হয়? 2n স্কোয়ার। তাহলে প্রথম কক্ষপথে n এর জায়গায় তুমি 1 বসিয়ে দেবে, দেখবে 2টো ইলেকট্রন পেয়ে যাচ্ছ। দ্বিতীয় কক্ষপথে তুমি n এর জায়গায় 2 বসিয়ে দেবে, দেখবে 2 এর স্কোয়ার করলে পরে 2 দুগুণে 4, আর এখানে 4 দুগুণে 8, 8টা ইলেকট্রন পেয়ে যাচ্ছ। কিন্তু মনে রাখতে হবে যে শেষ কক্ষপথে 8টার বেশি কিন্তু ইলেকট্রন থাকে না। শেষ কক্ষপথে যে কোনো পরমাণুরই হোক না কেন, শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদয়ের গড় ওজন কত? হৃদয় মানে হচ্ছে হৃৎপিণ্ড বলেছে এরা, হৃৎপিণ্ডের গড় ওজন জানতে চেয়েছে। মনে রাখবে যে মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ডের গড় ওজন মোটামুটি 280 গ্রাম থেকে 350 গ্রামের মধ্যে হয়। ব্যক্তিভেদে পরিবর্তন হয়, কারো ক্ষেত্রে হয়তো বডি ওয়েট কম রয়েছে তো সেই অনুযায়ী তাদের হার্টের ওজন হয়, কিন্তু মোটামুটি 280 গ্রাম থেকে 350 গ্রামের মধ্যেই হয়। অপশন অনুযায়ী আমার কোনটা সঠিক উত্তর হবে? অপশন অনুযায়ী দেখো বি, 300 গ্রাম আমার সঠিক উত্তর হয়ে গেল। কমেন্টের মধ্যে বলবে যে হার্টের বা হৃদয়ের বা হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? এটা তোমরা কমেন্টের মধ্যে বলবে, পরীক্ষায় দিয়েছে যে হৃৎপিণ্ডের আবরণীর নাম কি, কমেন্টে আমাকে তোমরা অ্যান্সার দেবে। চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে, শক্তি ভিত্তিক পিরামিডের সবচেয়ে নিচে কি থাকে? পিরামিড আমরা জানি যে খাদ্য যদি আমরা জাল পড়ি, খাদ্য শৃঙ্খল যদি আমরা পড়ি, তাহলে এই সমস্ত চ্যাপ্টারের মধ্যে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, এগুলো যদি আমরা জানি, এগুলো কনসেপ্ট সহকারে আমি পড়াই। যেহেতু আমি এখানে পিওয়াইকিউ প্রশ্ন করাচ্ছি, প্র্যাকটিস সেট করাচ্ছি, কনসেপ্ট এখানে আমি পড়াচ্ছি না। দেখবে আমি ইউটিউবের মধ্যেও কনসেপ্ট পড়িয়েছি। হ্যাঁ, খাদ্য জাল, খাদ্য পিরামিড একবার গিয়ে পিছনের দিকে ভিডিওগুলো দেখে নেবে, অবশ্যই তুমি এগুলো বুঝতে পারবে, কনসেপ্টটা বুঝতে পারবে। তো পিরামিডের এরকম আকৃতি হয় যেখানে সবচেয়ে নিচে থাকে উৎপাদকগুলো, যার সংখ্যা প্রচুর বেশি রয়েছে। সবুজ উদ্ভিদদেরকে বলা হচ্ছে উৎপাদক, যারা সালোক সংশ্লেষ করতে পারে, খাদ্য উৎপন্ন করতে পারে, সূর্যের শক্তিকে তারা গ্রহণ করতে পারে। তারপরে রয়েছে প্রথম শ্রেণীর খাদক, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এরকম ভাবে চলছে। যত উপরের দিকে যাওয়া যায় তত তাদের সংখ্যাগুলো কমতে শুরু করে দেয়। তাহলে সবচেয়ে বেশি রয়েছে উৎপাদক, যেটা সবচেয়ে নিচে রয়েছে। তাহলে অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে গেল। চলে আসো পরের প্রশ্ন, একটি বৈদ্যুতিক বাল্ব একটি 220 ভোল্ট জেনারেটরের সঙ্গে যুক্ত রয়েছে। 220 ভোল্ট মানে
এখানে বিভব প্রভেদ তোমাকে বলে দিয়েছে 220 ভোল্ট, তাহলে বিভব প্রভেদকে আমি ভি দিয়ে ডিনোট করি, 220 ভোল্ট লিখে দিই। ছোট ছোট অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এবং এই অঙ্কগুলো ছেলেপুলে বেশিরভাগ ছেলেপুলেরা কি করে, ছেড়ে দিয়ে চলে আসে, স্কিপ করে দিয়ে চলে আসে। ফিজিক্সের অঙ্ক ভাবে যে পারবো না, কঠিন অঙ্ক, কিন্তু খুব সোজা অঙ্ক। মনে রাখবে এক একটা নাম্বার কিন্তু তোমাকে সিলেকশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, বা এক একটা নাম্বার তোমাকে সিলেকশন পাওয়াতে পারে, একটা নাম্বার তোমার সিলেকশন থেকে ছিটকে তোমাকে বার করে দিতে পারে। তো প্রত্যেকটা নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শিখতে হবে, জানতে হবে। দেখো খুব সোজা অঙ্ক, দেখো এখানে দেওয়া আছে 220 ভোল্ট বিভব প্রভেদ ধরে নিলাম 220 ভোল্ট, এর মাধ্যমে উৎপন্ন তড়িৎ দেওয়া আছে কত, 0.50 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার যখনই থাকবে তখনই ভাববে এটা কারেন্ট দেওয়া আছে, তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে 0.50 অ্যাম্পিয়ার। কি বার করতে বলেছে, বাল্বের ক্ষমতা কত, ক্ষমতা, ক্ষমতা মানে পাওয়ার, পি দিয়ে ডিনোট করা হয়। পি ইকুয়ালস টু ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দেবে ভিআই। পি এর ফর্মুলা তিনটে আছে, তোমাকে বলে দিচ্ছি, মনে রাখবে। পি ইকুয়ালস টু একটা ভিআই ফর্মুলা হয়, পি ইকুয়ালস টু একটা ভি স্কোয়ার বাই আর ফর্মুলা হয়, যেখানে আর মানে হচ্ছে পরিবাহীর রোধ, আর একটা ফর্মুলা রয়েছে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। এই তিনটে ফর্মুলা দিয়ে বারংবার পরীক্ষায় অঙ্ক দিয়ে দেয়। তাহলে এখানে আর মানে মনে রাখবে পরিবাহীর রোধ, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর পি মানে হচ্ছে তড়িৎ ক্ষমতা। তাহলে এখানে আমার পি ইকুয়ালস টু ভিআই বসালেই হয়ে যাচ্ছে 220 ইন্টু 0.50, বসিয়ে দিয়ে যদি তুমি গুণ করে দাও দেখবে 110 পেয়ে যাচ্ছ। আর এই ক্ষমতার একক হচ্ছে ওয়াট হয়ে যাবে, ওয়াট। তাহলে 110 ওয়াট কোন অপশনে আছে, সিতে দেওয়া আছে। ক্ষমতার একক তোমাকে জানতে হবে, সবগুলো 110 অপশনে আছে, কিন্তু এটা দেওয়া আছে পাস্কাল, এটা নিউটন, এটা ওয়াট, এটা জুল। তাহলে এখানে অপশন অনুযায়ী তোমাকে শুধু অ্যান্সার জানলে হবে না, তার এককগুলোও কিন্তু জানতে হবে। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি। উদ্ভিদের যে কোষ প্রাচীর, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর রয়েছে, এবং এই কোষ প্রাচীরের মুখ্য উপাদান মনে রাখবে সেলুলোজ। সেলুলোজ নিয়ে তৈরি হচ্ছে, হেমিসেলুলোজ নিয়ে তৈরি হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর। এটা কেবলমাত্র কোষ প্রাচীর উদ্ভিদ কোষের মধ্যেই পাওয়া যায়। কোষ পর্দা কিন্তু দুটো কোষের মধ্যেই পাওয়া যায়, কোষ পর্দা প্রাণী কোষেও পাওয়া যায়, উদ্ভিদ কোষেও পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়, প্রাণী কোষের মধ্যে পাওয়া যায় না। পরীক্ষা এরকম টাইপের কোশ্চেন দিয়ে দেবে যে শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, নিচের কোনটি, তোমাকে বলতে হবে কোষ প্রাচীর। কোষ প্রাচীর অপশনে না থাকলে দেখবে তখন প্লাস্টিড দেওয়া আছে, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। আবার কিছু কিছু কোষীয় অঙ্গাণু আছে যেগুলো শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, প্রাণী কোষের মধ্যে পাওয়া যায়। পরীক্ষা দিয়ে দেবে যে নিচের কোনটি শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, তখন দেখবে সেন্ট্রোজোম অপশনে থাকবে, সেন্ট্রোজোম অপশনে থাকলে তুমি বুঝবে সেন্ট্রোজোম হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এরকম টাইপের জিনিসপত্রগুলো ভালো করে পড়তে হবে, কনসেপ্ট সহকারে পড়তে হবে, যেগুলো আমি ইওর স্টাডি অ্যাপের মধ্যে পড়াচ্ছি। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে যেসব পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকে কি বলা হয়। পরমাণু ক্রমাঙ্ক একই, ভর সংখ্যাগুলো আলাদা আলাদা দেওয়া আছে। তোকে একটা এক্সাম্পল নিয়ে বলছি, দেখো দেওয়া আছে এখানে অক্সিজেন, মনে করো দেওয়া আছে অক্সিজেন এরকম দেওয়া আছে 16 নিচে 8, অক্সিজেন 17 নিচে 8, অক্সিজেন 18 নিচে 8। এই 8 8 গুলো কি, এই 8 8 গুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা প্রত্যেকটার একই আছে, উপরের গুলো হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা প্রত্যেকটার আলাদা আলাদা রয়েছে। তার মানে এটাকে বলা হচ্ছে পরস্পরের আইসোটোপ বলা হয়। আবার যদি পরস্পরের দেখবে যে উপরের গুলো একই রয়েছে, মানে ভর সংখ্যা একই রয়েছে, পারমাণবিক সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে, তাদেরকে আইসো বার বলা হয়। এইসব জিনিসপত্রগুলো পুরো কনসেপ্ট সহকারে কিন্তু ভালো করে পড়তে হবে, পরীক্ষায় দিচ্ছে, তাহলে এগুলো পড়তে হবে। চলে এসো পরের প্রশ্ন। এলপিজি কথার অর্থ কি। একদম সোজা প্রশ্ন, আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন। এলপিজির পুরো নাম তোমরা সবাই জানো, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। দেওয়া আছে এখানে অপশন নাম্বার কি দেওয়া আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসটা লিখতে ভুলে গেছে আমাদের টাইপিস্ট, আমি লিখে দিলাম। তাহলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। পরীক্ষা আরেকটা দিয়ে দেয় সিএনজি। সিএনজি এর পুরো নাম কমেন্টের মধ্যে বলবে, সিএনজি এর পুরো নাম কি কমেন্ট বক্সে তোমরা লিখবে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এলপিজির প্রধান উপাদান কি। এলপিজির প্রধান উপাদান মনে রাখবে, পরীক্ষায় দেয় এটাও, এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন, এবং সিএনজির প্রধান উপাদান মনে রাখবে মিথেন। সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন, এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। কমেন্টের মধ্যে লিখবে সিএনজির পুরো নাম কি। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। একদম সোজা প্রশ্ন, বারংবার করিয়েছি আমি, ইউটিউবের মধ্যেও করিয়েছি, কোর্সের মধ্যে তো করিয়েছি। তাহলে 1 গ্রাম প্রোটিন থেকে মনে রাখবে 4.3 কিলো ক্যালোরি, কেসিএল 4.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। এবং 1 গ্রাম মনে রাখবে ফ্যাট থেকে, 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আর 1 গ্রাম শর্করা থেকে মনে রাখবে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। চলে এসো পরের প্রশ্ন।
বলেছে যদি সেলসিয়াস স্কেলে এবং কেলভিন স্কেলে কোনো তাপমাত্রাকে যথাক্রমে স্মল টি এবং ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়, সেলসিয়াস স্কেলে তুমি কি করছো, স্মল টি দিয়ে ডিনোট করছো, কেলভিন স্কেলকে তুমি ডিনোট করছো ক্যাপিটাল টি দিয়ে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি হবে? মনে রাখবে যে ক্যাপিটাল টি ইকুয়াল টু টি প্লাস স্মল টি প্লাস 273। সেলসিয়াস স্কেলের উষ্ণতাকে 273 দিয়ে যোগ করলে তুমি কেলভিন স্কেলের উষ্ণতা পেয়ে যাবে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে অপশন অনুযায়ী? দেখো এটা দেওয়া আছে অপশন সি, ক্যাপিটাল টি ইকুয়াল টু 273 প্লাস স্মল টি। মনে করো 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, দেখো সেলসিয়াসে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তোমাকে এটাকে নিয়ে যেতে হবে, মনে করো কেলভিনে নিয়ে যেতে হবে। তুমি কি করবে, এর সঙ্গে 273 যোগ করে দাও, তাহলে 27 প্লাস 273 যদি করে দাও হয়ে যাবে এটা কেলভিন, 300 কেলভিন সঠিক উত্তর হয়ে যাবে। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে অ্যাসিড ধর্মী হরমোন হলো, অ্যাসিড ধর্মী হরমোন কোনটা এখানে? দেখো এখানে কোনটা সঠিক উত্তর হবে? অপশন নাম্বার এ, তোমরা জানো অক্সিন, যার রাসায়নিক নাম হচ্ছে আইএএ। আইএ এই নামের মধ্যে কিন্তু অ্যাসিড আছে, আইএ এর পুরো নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবং এটা মনে রাখবে এটা একটা উদ্ভিদ হরমোন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা একটা উদ্ভিদ হরমোন। তাহলে অক্সিন তার রাসায়নিক নাম হচ্ছে আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। চলে এসো পরের প্রশ্ন, বলেছে পুষ্টি যে ধরনের বিপাক তা হলো, পুষ্টি কিরকম বিপাক জানতে চেয়েছে। আমরা জানি পুষ্টি, রেচন, শ্বসন এগুলো বিভিন্ন টাইপের বিপাকের উদাহরণ। তাহলে পুষ্টি মনে রাখবে, পুষ্টি হলে কি হয়, আমাদের দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, আমরা খাবার দাবার গ্রহণ করছি, তাহলে দেহের শুষ্ক ওজন যখন বাড়বে সেটা হচ্ছে উপচিতিমূলক বিপাক। তাহলে পুষ্টি হচ্ছে একটা উপচিতিমূলক বিপাক, যেখানে দেহে শুষ্ক ওজন কিন্তু বৃদ্ধি পায়। পুষ্টির সঙ্গে সঙ্গে মনে রাখবে সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষও একটা হচ্ছে তোমার উপচিতিমূলক বিপাক, সালোক সংশ্লেষ হচ্ছে একটা উপচিতিমূলক বিপাক মনে রাখবে। পরীক্ষা যদি অপচিতিমূলক বিপাকের নাম জানতে চায়, মনে রাখবে অপচিতিমূলক বিপাক হচ্ছে তোমার শ্বসন একটা অপচিতিমূলক বিপাক, যেখানে দেহের শুষ্ক ওজন কমে যাচ্ছে। রেচন একটা তোমার অপচিতিমূলক বিপাক, যেখানে দেহের শুষ্ক ওজন কমে যাচ্ছে। চলে আসো পরের প্রশ্ন, নিচের যে উদ্ভিদটি পতঙ্গভুক নয় তার নাম কি? পতঙ্গভুক নয় তার মানে পতঙ্গভুক নয় জানতে চেয়েছে এরা। দেখো এখানে দেওয়া আছে কলসপত্রী, এ হচ্ছে পতঙ্গভুক, ঠিক আছে, সূর্য শিশির পতঙ্গভুক, পাতা ঝাঁঝি এগুলো হচ্ছে পতঙ্গভুক। নাইট্রোজেন যুক্ত খাবারের জন্য বা দেহের মধ্যে নাইট্রোজেনের প্রয়োজনের জন্য এরা কি করে, এরা হচ্ছে তোমার পতঙ্গকে শিকার করে তাদের নির্যাস মানে পান করে। তাহলে এখানে কচুরিপানা সঠিক উত্তর হয়ে যাবে, কচুরিপানা হচ্ছে পতঙ্গভুক নয়। অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে গেল। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে পারসেক কিসের পরিমাপের একক? পারসেক দিয়ে কি পরিমাপ করা হয়? মনে রাখবে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককের নামই কিন্তু পারসেক, দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক, দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককের নাম কি বাবা? পারসেক। দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককের নাম হচ্ছে পারসেক এবং এটা একটা মূল একক। তাহলে অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর হয়ে গেল, এটা একটা মূল এককের মধ্যেই ধরা হয়। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে কিলোওয়াট ঘন্টা কিসের একক? একক কিন্তু ভালো করে পড়ে যেতে হবে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু দেখতে পাবে একক বা ইউনিট সিস্টেম কিন্তু পরীক্ষায় দেবে, তুমি যেখান দিয়েই পড়ো না কেন একক ভালো করে পড়ে যাবে। দেখো কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা মনে রাখবে এনার্জি বা শক্তির একক। এই কিলোওয়াট ঘন্টাকে একটা নাম দেওয়া হয় বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। বাড়ির যে এনার্জি মিটার আছে না, যেখানে ইলেকট্রিকে দেখবে 3 মাস অন্তর অন্তর আসে বিল দেখতে, চেক করতে আসে, তারপরে সেখান থেকে ইউনিট চেক করে, সেই ইউনিট ওঠে এই বিওটি বা কিলোওয়াট ঘন্টা এককে। সেখানে এনার্জি মিটার, এনার্জির একক হচ্ছে তোমার কিলোওয়াট ঘন্টা, আর শুধু ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার একক বললে শুধু তুমি ওয়াট বলে দেবে, ক্লিয়ার। বলের একক তোমরা জানো নিউটন হচ্ছে এসআই একক। ভরবেগের একক কি হচ্ছে? ভরবেগের একক তোমরা মনে রাখবে, এখানে দেওয়া আছে ভর কেজি, ঠিক আছে। বেগের একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা একদম সোজা প্রশ্ন, একটু মানে পড়াশোনা করলেই তোমরা পারবে যে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার হচ্ছে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। এটা হচ্ছে প্রথম টিকা বা প্রথম ভ্যাকসিন হিসেবে ধরা হয়, যেটা গরুর গরুর হচ্ছে গুটি বসন্তের জীবাণু দিয়ে তৈরি করা হয়েছিল 1796 খ্রিস্টাব্দে। সালটা মনে রাখবে 1796 খ্রিস্টাব্দ। এবং এডওয়ার্ড জেনারকে এই জন্য টিকাকরণের জনক বলা হয় বা ইমিউনিটির জনক বলা হয়, অনাক্রমতা বিদ্যার জনকও বলা হয়। অনাক্রমতা বিদ্যার জনক কাকে বলা হয়? অনাক্রমতা বিদ্যার জনক বলা হয় এডওয়ার্ড জেনারকে। চলে এসো পরের প্রশ্ন, বিসিজি একটা ভ্যাকসিন কোন রোগে দেয়া হয়? বিসিজি একটা ভ্যাকসিন কোন রোগে দেয়া হবে? মনে রাখবে বিসিজি দেওয়া হয় যক্ষা বা টিবি রোগের ক্ষেত্রে দেওয়া হয়। ইংলিশে এর নাম হচ্ছে টিউবারকিউলোসিসও বলা হয়, টিউবার
কিউলোসিসও নাম দেওয়া হয়। টিউবার কিউলোসিস লোকে টিউবার কিউলোসিস। হ্যাঁ, আচ্ছা বানান দেখে নেবে। এখানে টিউবার কিউলোসিস রোগে দেওয়া হচ্ছে এখানে বিসিজি টিকা। বিসিজির ফুল ফর্ম পরীক্ষায় দিয়ে দেয়। বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস, মনে রাখবে, কালমেট। ব্যাসিলাস কালমেট। বি দিয়ে হচ্ছে ব্যাসিলাস, সি দিয়ে হচ্ছে কালমেট এবং জি দিয়ে হচ্ছে গুয়েরিন। তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে দেওয়া হচ্ছে, তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে বিসিজি নাম দেওয়া হয়েছে। ফুল ফর্ম পরীক্ষায় দিয়ে দেয় যে যক্ষা রোগে এই টিকাটা দেওয়া হয়। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে কলয়েডীয় কণার ব্যাসের সীমা কত? কলয়েডীয় দ্রবণ তোমরা পড়েছো, সেই কলয়েডীয় দ্রবণের মধ্যে যে কলয়েড কণাগুলো রয়েছে তার ব্যাসের সীমা হচ্ছে, মনে রাখবে, 10⁻⁵ থেকে 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে। পরীক্ষায় এটাও কোশ্চেন দিয়ে দেয় যে প্রকৃত দ্রবণের কণার ব্যাস, দ্রাবের কণার ব্যাস কত, বা প্রলম্বনে দ্রাবের কণার ব্যাস কত, এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, ভালো করে পড়তে হবে। এবং কলয়েডীয় দ্রবণে তোমরা এক্সাম্পল পেয়ে যাবে। দুধ একটা কলয়েডীয় দ্রবণ, মনে রাখবে। রক্ত একটা কলয়েডীয় দ্রবণ, মনে রাখবে। তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো কলয়েডীয় দ্রবণের মধ্যে পড়ছে। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে আমাদের ফুসফুসের একক হলো, আমাদের ফুসফুসের এককের নাম জানতে চেয়েছে, মনে রাখবে। ফুসফুসকে বলা হয় আমাদের প্রধান শ্বাস অঙ্গ। মানুষের শ্বাস অঙ্গের নাম কি? মানুষের শ্বাস অঙ্গের নামই হচ্ছে তোমার ফুসফুস। বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নামও পরীক্ষায় দিয়ে দেয়, বলে দেবে চিংড়ির শ্বাস অঙ্গের নাম কি, হ্যাঁ তোমার আরশোলার শ্বাস অঙ্গের নাম কি। এই সমস্ত জিনিসপত্র পুরো কনসেপ্ট সহকারে কিন্তু আমি পড়াই, ইওর স্টাডি অ্যাপের মধ্যে পড়াই। এখানে যদি কোনোদিন সময় পাই যে বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম কি, তাহলে আমি এখানে ইউটিউবের মধ্যেও কনসেপচুয়াল ক্লাসের মধ্যে নিয়ে আসবো। তাহলে এখানে ফুসফুসের এককের নাম হয়ে যাচ্ছে সঠিক উত্তর বায়ুথলি, মনে রাখবে, অপশন নাম্বার বি। এক একটা ফুসফুসের মধ্যে, আমাদের দুটো ফুসফুস রয়েছে, তাহলে এক একটা ফুসফুসের মধ্যে প্রায় 30.5 কোটি, 30.5 কোটি মানে 30.5 কোটি, এত কোটি করে দুটো ফুসফুসের মধ্যে। ভাবো তাহলে প্রায় 61 কোটি হচ্ছে তোমার বায়ুথলি রয়েছে। তাহলে প্রতিটা ফুসফুসের মধ্যে 30.5 কোটি করে কি রয়েছে? বায়ুথলি রয়েছে। চলে এসো পরের প্রশ্নে। শ্বসনে উৎপাদিত মোট এটিপি অণুর সংখ্যা কত? শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয়? এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয়, তোমরা জানো। এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি, এটাও পরীক্ষায় দিয়ে দেয়। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এনার্জি কারেন্সি বলা হচ্ছে এটিপি কে, কারণ এর মধ্যেই সৌরশক্তিটা সঞ্চিত রয়েছে এবং শোষণে তার মুক্তি ঘটে, মুক্তি ঘটিয়ে 38 অণু এটিপি উৎপন্ন হয় এবং এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটাও মনে রাখবে, পরীক্ষা এটাও দিয়ে দেয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে ভিটিকালচার বলতে কি বোঝায়? ভিটিকালচার বিভিন্ন চাষ, বিভিন্ন গবেষণা, বিভিন্ন টাইপের ভ্যাকসিন, এগুলো নিয়ে বারংবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। এগুলো বিভিন্ন বিদ্যা, এগুলো কিন্তু পড়ে যেতে হবে। তো ভিটিকালচার বলতে কি বোঝানো হয়? আঙ্গুর চাষকে বোঝানো হয়, মনে রাখবে। আঙ্গুর চাষকে ভিটিকালচার বলা হয়। অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর হয়ে গেল। এছাড়াও মনে রাখবে যে ভেজিটেবল কাল্টিভেশনকে বলা হচ্ছে অলেরিকালচার, অলেরিকালচার বলা হয় ভেজিটেবল কাল্টিভেশনকে। তার সঙ্গে সঙ্গে কাল্টিভেশন অফ ফ্লাওয়ার্স, ফুলের চাষকে বলা হচ্ছে ফ্লোরিকালচার। পরীক্ষায় পড়ে রাখবে ইম্পর্টেন্ট নাম, যে মৌমাছির চাষকে কি বলা হয়। পরীক্ষায় দিয়ে দেবে মাছের চাষকে কি বলা হয়, রেশম চাষকে কি বলা হয়। এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু ভালো করে পড়বে। তো চলে এসো পরের প্রশ্ন, আমরা দেখে নিই কি রয়েছে। পরের প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। আজকে আমরা 25টা প্রশ্ন নিয়ে এসেছিলাম। প্র্যাকটিস সেটে 25টা প্রশ্ন ছিল এবং তার সঙ্গে সঙ্গে দেখবে এক একটা প্রশ্নের সঙ্গে তোমাদের আমি 2-3টা করে প্রশ্ন এক্সট্রা বলেছি। তো তোমরা দেখবে যে তোমাদের প্রশ্নের অনেকগুলো সম্ভার তৈরি হয়েছে এবং যে প্রশ্নগুলো বলেছি এই সমস্ত প্রশ্নগুলো বা এর আশেপাশে টপিক থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে আগামী দিনে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।